পৃথিবীতে সবচেয়ে মজবুত জিনিস বোধহয় মেয়েদের কপাল, যেটা কোনো কিছুতেই বদলায় না। একজন মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে যদি দেখে তার বরের স্বভাব রাতারাতি বদলে গিয়েছে, সে ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। সে মনে করে তার একটা বাচ্চা হলেই তার বর বোধহয় তাকে আবার আগের মতোই ভালোবাসবে। আসলে সে হাতড়াতে থাকে, খুঁজতে থাকে। এভাবেই সে বরের রাতে একদিন মার খায়, আর এটা না বুঝেই মার খায় যে তার দোষটা কি। তো বন্ধুরা, এইরকমই একজন মেয়ের হয়ে কেস লড়ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ। তো বন্ধুরা, ফিল্মস্টার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজ আমি অ্যাডভোকেট অচিন্ত আইচ সিরিজটিকে এক্সপ্লেন করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, সিরিজটি শুরু করি। বিখ্যাত সেলিব্রিটি শরৎ প্লেয়ার পাবলো দত্ত, দত্ত বাড়ির মেজ ছেলে সোমনাথ দত্তের একমাত্র ছেলে। পাবলো দত্তের স্ত্রীর নাম মালিনী দত্ত। পাবলোর একমাত্র পিস্তত বোনের নাম পাখি, তার মায়ের নাম বাণী সেন। 6 নভেম্বর রাত্রেবেলা পাবলো দত্তর বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পাবলোর উদ্দেশ্যে। সেখানে গান গেয়ে শোনাচ্ছিলেন পাবলোর ঠাকুমা কনকবালা দত্ত। অনুষ্ঠানটি বেশ সুন্দরই চলছিল, কিন্তু যার জন্য অনুষ্ঠান সে পাবলোকেই কোথাও দেখতে না পেয়ে ওর মা পাবলোর স্ত্রী মালিনীকে বলল পাবলোকে ডেকে আনতে। মালিনী ডাকতে যাওয়ার সময় দত্তবাড়ির কাজের মেয়ে লক্ষ্মীকে দেখলো সে জল খাবার আনছে সকলের জন্য। তাকে দেখতে পেয়ে মালিনী বলল, লক্ষ্মীদি, যাও না তোমার দাদাবাবুকে ডেকে দাও। লক্ষ্মী বলল, দাদাবাবু তো দরজা দিয়ে দিয়েছে, তুমিই যাও, অত ভয়ের কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে ওরকম ঝামেলা হয়েই থাকে, মেয়েদের এত রাগ করে থাকতে নেই। এরপর লক্ষ্মী যখন সবাইকে খাবার সার্ভ করছিল, তখনই পাবলোর পিস্তত বোন পাখির চিৎকার শুনতে পেয়ে সেখানে সকলে ছুটে গেল। গিয়ে দেখলো মালিনীর হাতে একটি রক্তাক্ত ছুরি রয়েছে, আর পাবলো মৃত অবস্থায় মেঝেতে শুয়ে আছে। এরপর বন্ধুরা, সিনটি শিফট করা হয়েছে ডিস্ট্রিক্ট কোর্টে। সেখানে অ্যাডভোকেট অচিন্ত আইচ আর ঋষিকেশের মধ্যে একজোড়া ছাগল চুরির কেস চলছিল। অ্যাডভোকেট অচিন্ত আইচের বাবা এই কোর্টেরই ক্লার্ক ছিলেন। অচিন্ত ওকালতিতে সেরকম নাম করতে পারেনি অতীতের কোনো একটি ঘটনার কারণে, তাই এই ছাগল মুরগির কেসই ও সামলায়, আর সবাই এই নিয়ে ওকে হাসাহাসিও করে। যাই হোক, সেই সময় মালিনীর দরিদ্র মা অ্যাডভোকেট হাজরার পিছু পিছু ছুটতে থাকে, কিন্তু হাজরা কোনো পাত্তাই দেয় না। একজন বৃদ্ধ মা মাটিতে পড়ে যাচ্ছিল, অচিন্ত তাকে ধরে ফেলে। মালিনীকে অ্যারেস্ট করা হয়েছে সম্পত্তির লোভে স্বামীকে খুন করার অভিযোগে। সেখানে এসেছেন দত্তবাড়ির মেন দেবনাথ দত্ত, সোমনাথ দত্তের দাদা, আর সেই কাজের মেয়ে লক্ষ্মী। প্রেস মিডিয়া একেবারে তাদের ঘিরে ধরেছে। ঠিক সেই মুহূর্তে সেখানে ঢুকলো অ্যাডভোকেট সীতারাম গাঙ্গুলি। বিরাট পসার তার, বিরাট নাম ডাক। কোনো কেস এসে আজ পর্যন্ত হারেনি, মানুষকে মানুষ বলে সে গণ্য করে না। 5 বছর পর এই ডিস্ট্রিক্ট কোর্টে সে এসেছে, সব উকিলরা তাকে দেখার জন্য ছোটাছুটি করছে। অচিন্তকে দেখে সে বলল, তুমি তোমার বাবার ক্লার্কের চাকরিটাই পেয়েছো নাকি? ভালো, খুব ভালো। অচিন্তর মনে পড়ে গেল 2 বছর আগের ঘটনা। তখন সে এই সীতারামেরই 5-6 জন অ্যাসিস্ট্যান্টের মধ্যে একজন ছিল। তখন জয়িতা সানাল নামের একটি মহিলার কেস লড়ছিল এই সীতারাম গাঙ্গুলি। অচিন্ত তাকে শুধু বলেছিল যে আমি মেয়েটির সমস্ত অ্যালিবাই চেক করেছি, এই মেয়েটি ইনোসেন্ট, তাকে ফাঁসানো হচ্ছে। এই কেসটি লড়বার পারমিশন চেয়েছিল অচিন্ত, তার কাছে যথেষ্ট প্রমাণও ছিল। কিন্তু সীতারাম গাঙ্গুলি সকলের সামনে তাকে এমন অপমান করেছিল, এমনকি তাকে ভয়ও দেখিয়ে বলেছিল যে এ কথা আর একবার শুনলে এই কোর্টে তাকে আর দেখতে পাওয়া যাবে না। অন্যদিকে কোর্টে কেস শুরু হয়ে গেছে। নিয়ে আসা হয়েছে মালিনী দত্তকে, কিন্তু ওর মা উকিল হাজরাকে খুঁজে পাচ্ছে না। মাননীয়া বিচারক চলে এসেছেন, কিন্তু হাজরার কোনো পাত্তা নেই। বিচারক বারবার ডিফেন্সকে জিজ্ঞেস করার অনেকক্ষণ পর একজন উকিল এলো, তার নাম অসীম সামন্ত। এরপর প্রসিকিউশন সীতারাম গাঙ্গুলি তার ওপেনিং স্টেটমেন্টে বলল যে বিয়ের 6 মাসের মধ্যে মালিনী
এবং পাবলোর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু কেন? একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির লোভী মেয়েকে বিয়ে করে পাবলো কি পস্তাচ্ছিল? কারণ ইদানিং তাদের ঝগড়ার আওয়াজ বেডরুম ছাপিয়ে বাইরে বেরোতে শুরু করেছিল। পাবলোর পিস্তত বোন পাখি তা বহুবার শুনেছে। মালিনীর সাথে কি কারোর অবৈধ সম্পর্ক ছিল? কারণ গভীর রাত্রে মালিনী লুকিয়ে কাউকে ফোন করত এবং এই ফোনের কথা শুনেছিল তার শ্বশুর সোমনাথ দত্ত। খুনের রাতে মালিনীর নিজের বাড়ির কাজের লোক লক্ষ্মীর কাছে বারবার বলেছিল যে পাবলো তাদের সম্পর্ক শেষ করে দিতে চাইছে। পাবলো যদি মালিনীকে ডিভোর্স দিত তাহলে দত্ত বাড়ির পুরো সম্পত্তি কোনো অংশই মালিনী পেত না। যে কারণে সে বিয়েটা করেছিল সেই কারণটাই বিফলে যেত। আবার যদি পাবলো এটা প্রমাণ করত যে মালিনীর কারোর সাথে অ্যাফেয়ার চলছে তাহলে অ্যালিমনির টাকাটাও পেত না। তাই পাবলোর এক্স ওয়াইফ হওয়ার থেকে পাবলোর বিধবা হওয়াটা অনেক বেশি লাভের। সীতারাম গাঙ্গুলি মালিনীর বেল ইমিডিয়েট ক্যান্সেল করতে অনুরোধ করেন, কারণ সে একজন কোল্ড ব্লাডেড মার্ডারার, এবং মালিনীকে মৃত্যুর সাজা দিতে অনুরোধ করে। এবং ডিফেন্সকে মাননীয় বিচারক কিছু বলতে বললে ডিফেন্স কিছুই বলে না, তাই মালিনীর বেল ক্যান্সেল হয়ে যায়। অন্যদিকে অচিন্তর বাবা সকালে নিউজ পেপারে ঘটনাটা দেখে। অচিন্তকে কেসটা নিতে বলে, কিন্তু অতীতের কোনো একটা বাজে ঘটনার স্মৃতি মনে পড়ে গেলে অচিন্ত তার বাবাকে বলে, তুমি সব জেনেও কেসটা আমাকে নিতে বলছো বাবা? তুমি জানো না আমি একটা অপদার্থ, আমি পারবো না। এরপর অচিন্ত কোর্টে গেলে দেখতে পায় মালিনীর মাকে। আজ মালিনীকে জেলে নিয়ে যাওয়া হবে, তাই কোন কাগজটা জমা দিতে হবে, কোনটা রাখতে হবে, ফাইলের কোনো কিছুই তিনি মেলাতে পারছিলেন না। অচিন্ত এসে সবকিছু দেখিয়ে দেয় তাকে। এরপর মালিনীকে জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে বাকি মহিলারা ওকে প্রচন্ড টর্চার করে, নোংরা ভাষায় গালিগালাজ করে, খেতে দেয় না। ওই জেলেরই একজন মহিলা পুলিশ কর্মচারীর থেকে অচিন্ত জানতে পারলো যে মালিনী সুইসাইড করার চেষ্টা করেছে। বাড়ি ফিরে নিউজ চ্যানেলেও ওই একই খবর দেখল। সীতারাম গাঙ্গুলি বলল যে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য মালিনী নাকি এ কাজ করেছে। ভালোই হয়েছে যে ও মরে যায়নি, না হলে আমি ওর গলায় ফাঁসির দড়ি পড়াতাম কি করে। অচিন্তকে চিন্তিত দেখায়। ওর বাবা বলে, ইতিহাস বারবার নিজেকে রিপিট করে যতক্ষণ না কেউ এসে তাকে বদলায়। তার বাবার কথা শুনে কি মনে হলো কে জানে, অচিন্ত মালিনীর কেসটা নিল এবং দেখা করতে গেল জেলে মালিনীর সাথে। মালিনী কেমন যেন হয়ে গেছে, কোনো কথাই বলতে পারছে না, কথা বলতে গেলে আটকে যাচ্ছে। অচিন্ত বলল, আমারও এরকম হয়েছিল যখন হঠাৎ করে আমার মা মারা গেছিল। মনের কথা কাউকে খুলে বলার লোক ছিল না। আপনি যখন একা থাকবেন তখন নিজের সাথেই কথা বলবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আজ থেকে আমি আপনার উকিল, আমাকে সব কথা খুলে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে সঠিক বিচার দেওয়ার। মালিনী অনেকটা আশ্বস্ত হয় অচিন্তর কথা শুনে। অন্যদিকে পাবলোর মা পাগলের মতো হয়ে গেছে। পাবলোর শ্রাদ্ধর দিনে পাবলোর ঠাকুরমা কনকবালা দেবীকে বলে, এই সব কিছুই আপনার কুকর্মের ফল। দত্ত পরিবারের কোনো গোপন রহস্য আছে। পাবলোর মা সেটা বলে ফেলছে, তাই ডাক্তার দেখিয়ে তাকে ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয়েছে। পাবলোর বাবা কোনো একটা জিনিস হন্তদন্ত হয়ে গোটা বাড়ি খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। পাবলোর মাকে জিজ্ঞেস করলো, ওটা কোথায় আছে বলো, না হলে সবকিছু তছনছ হয়ে যাবে। পাবলোর মা বলল, হোক, সবকিছু তছনছ হোক। পরদিন অচিন্ত কোর্টে গেলে বাকি সব উকিলরা বলল, তুই কি পাগল হলি? আবার সেই সীতারামের এগেনস্টে কেস নিয়েছিস, যার এগেনস্টে 15টা আই উইকনেস, যে ভয়ে নিজেই মুখ খুলছে না, তুই তার হয়ে কেস লড়বি? সীতারামের 5টা অ্যাসিস্ট্যান্ট, 3টে ইনভেস্টিগেটর, আর তোমার টিম কোথায় অচিন্তদা? তখন ভিড়ের মধ্যে থেকে একজন বেরিয়ে এসে বলল, আমি অচিন্তর অ্যাসিস্ট্যান্ট। ছেলেটির নাম লক্ষণ ভীম সর্দার। ঠেলায় পড়ে একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল এই অচিন্তর কাছে। সব শুনে অচিন্ত তাকে ছেড়ে দিয়েছিল এবং সাথে কিছু টাকাও দিয়েছিল। সেই থেকেই ওরা এখন ভালো বন্ধু। অন্যদিকে সীতারাম গাঙ্গুলি অফিসে এলে
তার একজন অ্যাসিস্ট্যান্ট তাকে খবর দিল যে অচিন্ত মালিনীর কেসটা নিয়েছে, আর অচিন্ত আজ মালিনীর সাথে দেখা করতেও গিয়েছিল। সীতারাম গাঙ্গুলি বেশ চিন্তিত দেখায়, কিন্তু সে রেগে বলল, কিছু লোক যতক্ষণ না শেষ হচ্ছে তাদের আক্কেল আর হয় না। আইচের এই শেষের শুরু হলো। এরপর সীতারাম গেল দত্ত বাড়িতে। মোবাইলে অচিন্তের ফটো দেখিয়ে এবারের কাজের মেয়ে লক্ষ্মীকে জিজ্ঞেস করলো, একে কি চেনো? লক্ষ্মী বলল, হ্যাঁ, পাবলো দাদাবাবুর অঙ্কের মাস্টার। প্রচন্ড রেগে গেল সীতারাম গাঙ্গুলি। বলল, কি যা তা বলছো? তুমি এ বাড়িতে কখন দেখেছো ওকে? আসলে হয়েছে কি, লক্ষ্মী সকালে গিয়েছিল বাজার করতে। খবর পেয়ে অচিন্ত সেখানে যায় আর নিজেকে পাবলোর অঙ্কের টিচার বলে পরিচয় দেয়, যাতে করে কিছু ইনফরমেশন লক্ষ্মীর কাছ থেকে পাওয়া যায়। অচিন্ত বলল, খুবই ভালো মানুষ ছিল পাবলো। মালিনীর সাথে তো লাভ ম্যারেজ হয়েছিল, আমায় বলেছিল ও। লক্ষ্মী বলল, ওরকম মানুষই হয় না। অচিন্ত বলল, তা হঠাৎ করে কি হলো? লক্ষ্মী বলল, কি আবার হবে, সৃজিতা দিকে নিয়ে যত ঝগড়া। 1 মাস ধরে দাদাবাবু মদ খেতে শুরু করলো, আর তারপর থেকে তো মারামারি চিৎকার লেগেই থাকতো। সৃজিতা মুখার্জি মানে শরৎ সম্রাট পাবলোর বন্ধু। লক্ষ্মী বলল, খুব ঢলাঢলি ছিল ওদের দুজনার। কোন বউ এসব মেনে নেবে বলুন তো? দুজনে কত রাত করে বাড়ি ফিরতো, আবার লুকিয়ে লুকিয়ে দুজনে কথাও বলতো, একসাথে কাঁদতো। অচিন্ত বলল, আপনার কি মনে হয় মালিনী খুন করতে পারে? লক্ষ্মী বলল, কখনো না, দাদাবাবুকে খুবই ভালোবাসতো, বাচ্চার জন্য মানত করেছিল। আমায় বলতো, মালিনী, একবার আমাদের বাচ্চা হয়ে গেলে পাবলো আবার আমায় আগের মতো ভালোবাসবে। লক্ষ্মী চলে গেলে অচিন্ত ভীম সর্দারকে সৃজিতার ব্যাপারে খোঁজ নিতে বলল। এখন ওদের এই কথাবার্তাগুলো একজন দাঁড়িয়ে সবটা শুনল, আর সীতারামকে ওই জানিয়েছিল এই বিষয়টা। সীতারাম লক্ষ্মীকে বলল, পাবলোকে সবাই চেনে, কারণ ও একজন বিখ্যাত শরৎ প্লেয়ার। ওর সবকিছু নিউজই পেপারে টিভিতে বেরোয়, কিন্তু যেগুলো লোকে কেউ জানতো না সেগুলো তুমি নিজে দায়িত্ব নিয়ে মালিনীর উকিলকে জানিয়ে এলে। ভবিষ্যতে এবারের কোনো কথা যদি তুমি বাইরের লোককে বলো, তাহলে তোমার কিন্তু খুব বিপদ হবে। অন্যদিকে জেলে গীতা ম্যাডামের সাথে দেখা করে পাবলোর কল লিস্টটা জানতে চাইল অচিন্ত। এই গীতা ম্যাডামই অচিন্তর প্রতিবেশী। সেই সময় অন্য একজন মেল পুলিশ কর্মী একজন পকেট মার্কে ধরে নিয়ে এলো। তাকে দেখে অচিন্ত বলল, এই লোকটি মালিনী দত্তকে অ্যারেস্ট করতে গিয়েছিল না? গীতা বলল, হ্যাঁ। বাইরে বেরিয়ে সেই পুলিশ অফিসারটির সাথে চা খেতে বসলো অচিন্ত। চা খেতে খেতে জিজ্ঞেস করলো, তুমি মালিনীকে অ্যারেস্ট করতে গেছিলে? পুলিশ অফিসারটি বলল, হ্যাঁ। অচিন্ত জিজ্ঞেস করলো, তখন কি হয়েছিল সেখানে? পুলিশটি বলল, পাবলোর মা মালিনীকে বারবার বলছিল, তোকে তো পালিয়ে যেতে বলেছিলাম, কেন পালিয়ে গেলি না? অচিন্ত বলল, আর পাখি সেন কি স্টেটমেন্ট দিয়েছিল? ওর কথাগুলো কি ছিল একটু গুছিয়ে বলবে? লোকটি বলল, পাখি সেন বলেছিল মালিনী পাবলোদাকে ছুরি মারল আর পাবলোদা মরে গেল। পাখি বলেছিল যে মালিনী 3 বার ছুরি মেরেছিল। এটা কি ওর নিজের চোখেই দেখেছে? পুলিশ অফিসারটি বলল, হ্যাঁ। অচিন্তদের এই কথাগুলো আবার সেই লোকটি দাঁড়িয়ে শুনছিল, আর অচিন্ত সেটা লক্ষ্যও করেছে। অন্যদিকে সৃজিতা একটা অন্ধকার ঘরে পাবলোর শরৎ শুনছিল রেডিওতে। তখন তার বাবা এসে বলল, লক্ষ্মী মালিনীর উকিলকে বলেছে তুমি নাকি লুকিয়ে পাবলোর সাথে দেখা করতে। মালিনী কি তোমার জন্যই পাবলোকে মেরেছে? কোনো উত্তর দিল না সৃজিতা। সৃজিতার বাড়ির বাইরে লুকিয়ে বসে রয়েছে ভীম সর্দার, কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। এর পরের দিন সকালে অচিন্ত গেল মালিনীর সাথে আবার দেখা করতে। গিয়ে দেখলো সীতারাম গাঙ্গুলি অলরেডি সেখানে বসে আছে, আর সামনে মালিনী। অচিন্ত গিয়ে বলল, এভাবে আপনি আমার মক্কেলকে লিগেলি ভয় দেখাতে পারেন না। সীতারাম গাঙ্গুলি বলল, লিগেল ইললিগেল আমাকে শেখাও না, আমিই ল। একদিন তোমার কেরিয়ার শেষ করে দিয়েছিলাম, এবার তোমাকে শেষ করে দেব। ঠিক তখনই মালিনী হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ল। তা দেখে পুলিশ কর্মীরা ছুটলো ডাক্তার ডাকতে। এর পরের সিনে আমরা দেখতে পাই পাবলোর মা এসেছে ওর দাদার কাছে। বেশ রাত হয়েছে তখন। ওর দাদা চিৎকার করে বলল, বাড়িতে কাউকে না জানিয়ে কেন এসেছিস? পাবলোর মা বলল,
ওরা সারা বাড়ি ওটা খুঁজছে রে, কোথাও খুঁজে পাচ্ছে না। ওটা অন্য কারোর হাতে পড়লে। পাবলোর মামা বলল, তুই ওটা পাবলোকে দিয়েছিলি কেন? অভয়া বলল, আমি তখন বুঝতে পারিনি। ওর ভাই বলল, ঠিক আছে, আমি দেখছি। পাবলোর মা অভয়া দেবী বাড়ি ফিরলে নিজের ঘরের দিকে যেতে যাবে, ঠিক তখনই লক্ষ্মীদি ওকে পর্দার আড়ালে টেনে নিল। ওরা শুনতে পেল পাখি বলছে, আমি নিজের চোখে পাবলোদার হাতে ওটা দেখেছি। এই প্রপার্টি আমিই পাবো। অন্যদিকে মালিনীকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে গেল অচিন্ত তার সাথে দেখা করতে। এই প্রথম মালিনী কথা বলতে পারল। ও বলল, আমি পাবলোকে মারিনি। অচিন্ত বলল, আমি জানি তো, আপনি কোনো চিন্তা করবেন না, রেস্ট করুন। খুব সম্ভবত মালিনী প্রেগনেন্ট। বাইরে বসেছিল মালিনীর মা। মালিনীর এই অবস্থায় প্রেগন্যান্সির কথা শুনে তিনি খুব কাঁদছিলেন। অন্যদিকে ভীম সর্দার সৃজিতাকে স্টক করছিল। সৃজিতা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো এবং সেখানে তার সাথে দেখা করতে এলো পাবলোর মামা রুদ্র। খুব কৌশলে মোবাইলে একটা ফটো তুলে অচিন্তকে পাঠালো ভীম। অচিন্ত দেখলো এবং মালিনীর মাকে দেখিয়ে বলল, এটা পাবলোর মামা না? কিন্তু পাবলোর মামার সাথে সৃজিতার কি গোপন কথা থাকতে পারে? হিসাব তো মিলছে না। অচিন্ত ফোন করলো ভীমকে। ওদের মধ্যে কি কথা হলো সেটা জানতে চাইলো। ভীম বলল, সৃজিতা বলল লন্ডনে গিয়ে খোঁজ নেবে। পাবলো যা শুরু করেছিল ও তা শেষ করবে। তখন রুদ্রবাবু বলল, ওরা জানতে পারলে তোমার কিন্তু খুব বিপদ হবে। আর সৃজিতার কাছ থেকে একটা ছবি চাইছিল রুদ্র, কিন্তু সৃজিতা বলল, আমার কাছে তো কোনো ছবি নেই। অচিন্ত ভীমকে বলল রুদ্রবাবুকে ফলো করতে। এবার অচিন্ত কোর্টে এসে দত্তবাড়ির অনেকেরই সমন লেটার টাইপ করায়। দুদিন বাদেই হেয়ারিং। মালিনীর একদিন রাতের কথা মনে পড়ল। সেদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সে দেখলো পাবলোর হাতে একটা ফটো, আর সেটা দেখে পাবলো খুব কাঁদছে। মালিনী জিজ্ঞেস করায় পাবলো চিৎকার করে উঠল। মালিনী ভয়ে সিটিয়ে গেল। সেদিনই দত্তবাড়ির দেবী সুর সাম্রাজ্ঞী কনকবালা দেবীর কাছে এলো সীতারাম গাঙ্গুলি। সে বলল, অচিন্ত এবাড়ির সকলকেই জেরা করার জন্য সমন জানিয়েছে। আপনাকেও যেতে হতে পারে, একটু ভেবে চিন্তে কথা বলবেন। কনকবালা দেবী সীতারামকে পাবলোর হবু সন্তানের জন্য কাস্টাডি ফাইল করতে বললেন। অন্যদিকে সৃজিতা আর পাবলোর কল লিস্ট চেক করে অচিন্ত দেখলো যে এই মাসে ওরা সবচেয়ে বেশি কথা বলেছে, রাত্রি 10টা, 1টা, 1:30টা পর্যন্ত। ওদিকে ভীম ফকির সাজে পাবলোর মামা রুদ্রকে ফলো করতে থাকে। দেখলো যে রুদ্র একটা ভাঙা জীর্ণ বাড়ির সামনে দাঁড়িয়ে হালদার হালদার বলে কাউকে ডাকছে, কিন্তু ভিতর থেকে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে রুদ্র চলে গেল। এর একটা পিক ভীম তুলে রাখলো। পরদিন হেয়ারিং, তাই সকাল সকাল রেডি হচ্ছে অচিন্ত। প্রচন্ড ভয়ে আছে সে সীতারাম গাঙ্গুলির ডিফেন্স হিসেবে দাঁড়ানোর জন্য। অচিন্তর বাবা ওর মাথায় ঠাকুরের ফুল ঠেকিয়ে দেয়। এরপর অচিন্ত কোর্টে যায়। আজ পাবলোর মার্ডার কেসের প্রথম হিয়ারিং। বিচারক আসার আগেই সীতারাম অচিন্তকে ভয় দেখিয়ে বলে, আগের বার হেরেছিলে, এবারও হারবে, আর এবার মালিনী আর ওর হবু বাচ্চাটাও মরবে। তার থেকে স্বীকার করে না যে ও গিলটি। 14 বছরের জেল করিয়ে দিচ্ছি, অ্যাটলিস্ট প্রাণে বেঁচে যাবে। এরপর বিচারক এসে প্রথমে সীতারাম গাঙ্গুলিকে ওপেনিং স্টেটমেন্ট দিতে বললেন। সীতারাম গাঙ্গুলি একটা ভিডিওর সাহায্যে পাবলোর ইন্ট্রোডিউস করায়। পাবলো দত্ত চাইল্ড প্রসিডি, 9 বছর বয়স থেকে স্টেজে পারফরমেন্স করা শুরু। ইন্ডিয়ার প্রাইড ইন্টারন্যাশনাল সঙ্গীত দেবী কনকবালা দত্তের একমাত্র নাতি। এটা কোনো সাধারণ খুন নয়, যেখানে একজন লোভী স্ত্রী সম্পত্তির লোভে তার স্বামীকে খুন করেছে। আমাদের প্রত্যেকের লস, তাই কোনো শাস্তি এর জন্য যথেষ্ট নয়। মালিনী দত্ত একটি অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে, যার খুব টাকার লোভ। সেই টাকার জন্যই সে পাবলো দত্তকে ফাঁসিয়ে বিয়ে করে এবং বিয়ের পর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে শুরু করে। 30শে অক্টোবর 2023 পাবলো দত্ত একটি ইন্টারন্যাশনাল পুরস্কার পান। সেই আনন্দেই 6 নভেম্বর 2023 বাড়িতে একটি পার্টি রাখা হয়। পার্টির দিন রাত্রে
যখন বাড়ি ভর্তি লোক, তখন বেডরুমে পাবলো এবং মালিনীর মধ্যে ঝগড়া তুঙ্গে পৌঁছেছে। মালিনী জানতে পেরেছে যে পাবলো তাকে ডিভোর্স দেবে। সে এটাও বুঝেছিল ডিভোর্স হতে গেলে দত্তবাড়ির সম্পত্তি মালিনীর ভাগ্যে নেই। তাই দিশাহারা হয়ে মালিনী পাবলোকে আটকাতে যায়। ওদের মধ্যে হাতাহাতি হয় এবং আচমকা পাশের টেবিল থেকে একটি অ্যান্টিক ছুরি তুলে নিয়ে মালিনী পাবলোর বুকে বসিয়ে দেয়। এই মার্ডার কেসের 15 জন আই উইটনেস আছে। এরপর বিচারক অচিন্ত আইচকে ওপেনিং স্টেটমেন্ট দিতে বলেন, কিন্তু বিচারকের কোনো কথাই তখন অচিন্ত আইচের কানে ঢুকছিল না। তার মাথায় শুধু সীতারাম গাঙ্গুলির ভয় দেখানো কথাগুলোই ঘোরাফেরা করছিল। হঠাৎ করে সম্মতি ফিরলে অচিন্ত বলল, আমি প্রমাণ করার চেষ্টা করব যে মালিনী দেবী নির্দোষ। এরপর সীতারাম তার প্রথম উইটনেসকে ডাকল, অফিসার ইনচার্জ নিতাই দাস। তাকে জিজ্ঞেস করলো, খুনের রাতে যখন আপনি দত্তবাড়ি পৌঁছালেন তখন তো খুনটা হয়েই গেছে। ছুরিটা তখন কার হাতে ছিল? ছুরির গায়ে কি রক্ত লেগেছিল? পুলিশ অফিসারটি বলল, মালিনী দেবীর হাতে ছুরিটা ছিল আর ছুরিতে প্রচন্ড রক্ত লেগেছিল। এরপর সীতারাম একটি ব্লাড স্যাম্পল রিপোর্ট জমা করলো। এরপর অচিন্ত নিতাই দাসকে প্রশ্ন করল, আপনি যখন গেলেন তখন ওখানে কতজন লোক ছিল? নিতাই বলল, অনেক লোক ছিল। অচিন্ত বলল, অনেক লোক মানে অনেক ফিঙ্গারপ্রিন্ট, অনেক ফুটপ্রিন্ট। তা আপনি ক্রাইম সিন সিকিউর করেছিলেন? নিতাই বলল, পুলিশ পৌঁছেই সেটা করেছিল, কিন্তু তার আগে কি হয়েছিল তা আমি জানি না। এরপর সীতারাম গাঙ্গুলি নেক্সট উইটনেস লক্ষ্মী নস্করকে কাঠগড়ায় ডাকলো এবং তাকে জিজ্ঞেস করলো যে কত বছর দত্তবাড়িতে কাজ করছে। লক্ষ্মী বলল, 15 বছর। সীতারাম বলল, পার্টির রাতে মালিনী তোমায় বলেছিল যে পাবলো আজ সব শেষ করে দেবে? লক্ষ্মী বলল, হ্যাঁ। পাবলো আর মালিনী কি আলাদা ঘরে থাকতো? লক্ষ্মী বলল, কদিন ধরেই থাকছিল, ঝগড়া হয়েছিল তো তাই। পাবলো মারা যাওয়ার জাস্ট আগে তুমি মালিনীকে পাবলোর ঘরের দিকে যেতে দেখিয়েছিলে? লক্ষ্মী বলল, হ্যাঁ। মালিনী কি তুমি বলেছিল যে ঘরে ঢুকতে আমার ভয় করছে? লক্ষ্মী আবারও হ্যাঁ বলল। সীতারাম বলল, আসলে পাবলো ধরে ফেলেছিল মালিনী একজন দুশ্চরিত্রা মেয়ে, টাকার জন্য ওকে বিয়ে করেছিল। আসলে পাবলো ওদের বিয়েটা শেষ করে দিতে চেয়েছিল। মালিনী জানতো যে ওকে ঘরে দেখেই পাবলো ফিউরিয়াস হয়ে যাবে আর তক্ষুনি বাড়ির সবাই জেনে যাবে যে পাবলো ওকে ডিভোর্স দিতে চায়, যেটা কোনো মতেই কাউকে জানানো যেত না। আর সেই জন্যই মালিনী পাবলোকে খুন করে। সেই সময় অচিন্ত অসুস্থ হয়ে পড়ে। ওকে বাড়ি নিয়ে আসে ভীম সর্দার। বাড়িতে ফিরেই টেনশনে প্রচুর বমি করে অচিন্ত। একটু ঠিক হলে সেই ভাঙা ঘরটাতে যায় অচিন্ত, যেখানে হালদার থাকে। ভিতরে ঢুকতেই দেখতে পেল একজন বৃদ্ধ শুয়ে আছে। অচিন্তকে দেখেই বলল, তুমি কি দত্তবাড়ি থেকে এসেছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই বলে সব জিনিসপত্র অচিন্ত থেকে ছুঁড়ে মারতে থাকে। অচিন্ত ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। সেখানে দেখতে পাই একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। এই বৃদ্ধের রান্না করে দেয় ওই মহিলাকে। অচিন্ত মোবাইলে পাবলোর ফটো দেখিয়ে মহিলাকে জিজ্ঞেস করে বলে, একে চেনেন? মহিলাটি বলে, হ্যাঁ, ইনি তো প্রতি মাসেই এখানে এসে টাকা দিয়ে যায়। অচিন্ত বলল, উনি দত্ত দত্ত করছেন কেন? মেয়েটি বলল, তা তো জানি না, তবে ওই যে ছেলেটা মারা গেল সে একবার এখানে এসেছিল মদ্যপ অবস্থায়, আরেকবার এসেছিল দুপুরবেলা, এখানেই খাওয়া দাওয়া করেছিল। অচিন্ত বলল, এনার মাথা খারাপ কবে থেকে হলো? মেয়েটি বলল, বহু বছর হলো। ছেলেটা যখন মারা গেল তারপরের থেকেই ওর মাথাটা খারাপ হয়ে গেল। থানায় ঘুরে ঘুরে লোকটা একবারে পাগল হয়ে গেল। লোকাল থানা কিনা জিজ্ঞেস করলে মেয়েটি বলল, হ্যাঁ। এরপর অচিন্ত সেখান থেকে গেল সোজা লোকাল থানায়। গিয়ে অফিসারকে 28 বছর আগের একটি জিডি বের করতে বলল, যেটা ভোলা হালদার তার ছেলে অসিত হালদারের মার্ডারের জন্য করেছিল। কিন্তু অফিসারটি জানালো যে এত বছরের পুরনো জিডি বের করতে গেলে পারমিশন নিতে হবে, নইলে দেখানো যাবে না। অচিন্ত চলে গেলে ওই অফিসারটি সীতারাম গাঙ্গুলিকে ফোন করে অচিন্ত থানায় আসার খবরটি এবং জিডি চাওয়ার খবরটি জানালো। পরদিন সকালে অচিন্ত আবার গেল মালিনীর সাথে কথা বলতে। মালিনী এখনো ঠিকমতো কথা বলতে পারছে না।
তাই ও তার সমস্ত কথাগুলো একটি ডায়েরিতে লিখে রেখেছে। অচিন্ত পড়ল, পার্টির রাতের 1 মাস আগে থেকে পাবলো হঠাৎ করে অদ্ভুতভাবে বদলে যেতে থাকলো। আমি আর ওকে চিনতেই পারলাম না। 1 সপ্তাহের জন্য আমি বাড়ি গিয়েছিলাম। পাবলোকে ওর বার্থডেতে সারপ্রাইজ দেব বলে একদিন আগে ফিরে আসি। এসে শুনতে পাই পাবলো কারোর সাথে ফোনে কথা বলছে। বলছে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? প্রমাণ মানে? কিসের প্রমাণ? তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? এই তুই এত কথা জানলি কি করে বলতো? আচ্ছা ঠিক আছে, আজ রাত 2টোর সময় গ্যারেজে দেখা হচ্ছে। এই সমস্ত কথাগুলো বলার পর ফিরে যখন আমাকে দেখলো তখনই চমকে উঠল। সারপ্রাইজ তো দূরের কথা, উল্টে প্রচন্ড চিৎকার করলো আমাকে। এই ঘটনাটা ঘটেছিল পাবলোর জন্মদিনের আগের রাতে, 5 অক্টোবর রাত 11টা নাগাদ। মালিনী এই বিষয়টা নিয়ে মাঝরাতে ওর মার সাথে কথা বলছিল, যেটা শুনে মালিনীর শ্বশুর মনে করে যে মালিনী অন্য পুরুষের সাথে সম্পর্ক রয়েছে। ফোন করতে করতে মালিনী দেখতে পায় যে সৃজিতা এলো গ্যারেজে। এরপর কি হয়েছে সৃজিতা সেটা জানে না। পরের হিয়ারিং এ পাখি সেনকে কাঠঘোড়ায় ডাকা হলো। সীতারাম গাঙ্গুলি জিজ্ঞেস করলো খুনটা হতে ও দেখেছিল কিনা। পাখি বলল হ্যাঁ, আমি দেখেছিলাম। মালিনী পাবলোর বুকে ছুরিটা বসিয়ে দিল। তখনই আমি চিৎকার করলাম আর বাড়ির লোকজনরা সবাই ছুটে এলো। সীতারাম গাঙ্গুলি বলল পাখি নিজের চোখে খুনটা দেখেছে। আর কত প্রমাণ লাগবে মহামান্য বিচারক? তখন অচিন্ত আইচ পাখিকে প্রশ্ন করবার অনুমতি চাইল। অচিন্ত জিজ্ঞেস করলো আপনি পাবলোকে বাঁচালেন না কেন? এতক্ষণ আপনি যা যা বললেন তাতে তো মনে হচ্ছে আপনি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলেন, খুন হওয়াটা দেখছিলেন। পাখি বলল আমি আসলে খুবই শকড হয়ে গেছিলাম। পাখি ভয় পেয়ে বলল আসলে মালিনী হয়তো মারবো বলে মারেনি, ঝগড়া করতে করতে হঠাৎ করে মেরে ফেলেছে। অচিন্ত বলল এটা তো আপনি আগে বলেননি। আপনি এতক্ষণ তাহলে ওদের ঝগড়া শুনছিলেন? কি নিয়ে ঝগড়া করছিল ওরা? পাখি বলল সৃজিতাকে নিয়ে। অচিন্ত বলল মালিনী কবার ছুরিটা বসালো? পাখি বলল 1বার। তখন অচিন্ত বলল কিন্তু আপনি তো পুলিশকে বলেছেন যে ও 3বার ছুরি মেরেছে। পাখি হকচকিয়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলল না, আমি 1বারই বলেছি, পুলিশ ভুল লিখেছে। অচিন্ত মহামান্য বিচারককে এই পয়েন্টটা নোট করতে বলল যে পাখি বলছে পুলিশ ওনার বয়ান বদলে দিয়েছে। এরপর অচিন্ত আবার প্রশ্ন করল পাবলো মারা যাবার 1 সপ্তাহ আগে আপনাদের মধ্যে একটা বিরাট ঝগড়া হয়েছিল না, সেটা কি নিয়ে? পাখি বলল সম্পত্তি নিয়ে। পাবলোই কেন একাই সব সম্পত্তি পাবে, ও কেন পাবে না, এই নিয়ে। তখন পাখি বলেছিল রেগে যে ধর তোর যদি কিছু একটা হয়ে যায় তখন তো পুরো সম্পত্তিটা আমিই পাবো। এটা বলে অচিন্ত বলল আপনি সত্যি খুনটা করেননি তো সম্পত্তি পাবার জন্য? পাখি প্রচন্ড ভয় পেয়ে বলল না, আমি খুন করিনি। অচিন্ত মহামান্য বিচারককে বলল ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল যেখানে বলেছে যত ভুল জাজমেন্ট হয় তার 52% হয় আই উইকনেসদের ভুল টেস্টিমনির জন্য। এমন অনেক ফ্যাক্টর আছে যাতে করে আই উইকনেসদের সম্পূর্ণ গুলিয়ে দেওয়া যায়, যেমন প্রথমবার মার্ডার উইকনেস করা, স্ট্রেস, ভিকটিমের সাথে পার্সোনাল প্রবলেম। এইসব পাখি দেবীর ছিল আর ওনার বয়ানও মিলছে না। ওনাকে কি ভরসা করা যায়? এইসব কথায় ভয় পেয়ে গিয়ে পাখি সত্যিটা বলে ফেলল। বলল আমি কিচ্ছু দেখিনি, আমি শুধু দেখেছি মালিনী ছুরি হাতে বসেছিল আর পাবলো ততক্ষণে মৃত। সেদিনই রাতে সেই ভীম সর্দার থানায় ইলেকট্রিক সার্ভার নাটক করে সেখানে যায় আর সেই জিডিটার ফাইলটা চুরি করে নিয়ে এসে অচিন্তকে দেয়। ওরা দুজনে একটা অটোয় উঠে পড়ে আর অচিন্ত ফাইল করে তখন দেখতে শুরুও করে দিয়েছে। তখন ভীম সর্দার দেখলো যে দুজন মোটর বাইক ওদের ফলো করছে। অচিন্তকে সেটা বলায় অচিন্ত ফাইল থেকে একটা পেপার বের করে ভীমের হাতে দিয়ে ওটা কাউকে দিয়ে দিতে বলল। একমাত্র এই পেপারটাই মালিনীকে বাঁচাতে পারবে, তাই জন্য পেপারটা খুবই সেফ রাখতে বলল। এরপর বাকি ফাইলটা নিয়ে ও অটো থেকে নেমে পড়ল। বাইক আরোহীদের হাতে ছিল একটা করে হকি স্টিক। ওরা ফাইলটা দিয়ে দিতে বললে অচিন্ত যখন দিতে চাইল না তখন ওরা অচিন্তর মাথায় আঘাত করলো। অচিন্ত অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেল।
আর ওরা ফাইলটা নিয়ে পালালো। পরদিন অচিন্তর জ্ঞান ফিরল হসপিটালে। সেখানে ওকে সবাই দেখতে এসেছে। তখন সেখানে ঢুকলো সীতারাম গাঙ্গুলি। সবাইকে ঘরের বাইরে যেতে বলল আর অচিন্তর কাছ থেকে জিডিটা চাইল। অচিন্ত বলল, আমার কাছে তো জিডি নেই। তখন সীতারাম গাঙ্গুলি পুলিশ দিয়ে অচিন্তর সারা বাড়ি সার্চ করালো, কিন্তু কিচ্ছু খুঁজে পেল না। এরপর অচিন্ত আবার গেল মালিনীর কাছে। সেই ছবিটা যেটা নিয়ে পাবলো খুবই কান্ত, সেই ছবিটাতে কে কে ছিল সেটা জানতে চাইছিল। মালিনী বলল, একটু আবছা ছবিটা, তিনজনে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়ার সামনে। প্রথমে ভেবেছিলাম সৃজিতা আর পাবলো, কিন্তু এখন মনে করাই দেখলাম যে তিনজনের কাউকে আমি চিনতে পারছি না। তবে একটা মেয়ে ছিল ছবিটায়, লম্বা চুলে। আর কিছু মনে পড়ছে না। এর 5 দিন পর অচিন্তর আবার হেয়ারিং, এর জন্য কোর্টে গেল। সেদিন সীতারাম গাঙ্গুলি মালিনীর মা সুধা দেবীকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করলো, পাবলো আপনাকে মাসে কত টাকা করে দিত? সুধা দেবী বলল, পাবলো আমাকে টাকা দিতে যাবে কেন? আসলে কয়েক মাস আগে যখন সবকিছু খুবই ভালো ছিল, তখন পাবলো সুধা দেবীকে মাদার্স ডেতে একটা হীরের নেকলেস গিফট করেছিল। সেটাই প্রমাণ করতে চাইছিল সীতারাম গাঙ্গুলি। সে বলল, আপনি যখন জানতে পারলেন আপনার মেয়ের অ্যাফেয়ার্স ধরা পড়ে গেছে আর পাবলো তাকে ডিভোর্স দিয়ে দেবে, তখনই আপনি পাবলোকে খুন করতে বললেন, তাই তো? সুধা দেবী বললেন, মালিনী পাবলোকে খুবই ভালোবাসত, তাই মালিনী কখনো ওকে মারতেই পারে না। এরপর অচিন্ত আইচ মহামান্য বিচারককে বলল, প্রসিকিউশন বারবার করে একটা অবৈধ সম্পর্কের কথা বলছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। আসলে মাঝরাতে উঠে মালিনী দেবী ওর মায়ের সাথেই পাবলোর এই বদলে যাওয়ার ঘটনাটা নিয়ে কথা বলতেন। এই বলে মালিনীর ফোনের একটা কল লিস্ট জমা করলো অচিন্ত। আর এটা প্রমাণ করার জন্যই সৃজিতাকে উইকনেস বক্সে ডাকলো আর জানতে চাইলো, 5 অক্টোবর রাত 2টোর সময় আপনি পাবলোর গ্যারেজে কেন গিয়েছিলেন? সৃজিতা সরাসরি ডিনাই করে বলল, না, আমি যাইনি। তখন অচিন্ত একটা ভিডিও ক্লিপ চালালো, যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে সৃজিতা সেখানে গিয়েছিল। আর পাবলো আর সৃজিতার ফোন লোকেশনটাও জমা করলো অচিন্ত। অচিন্ত বলল, আসলে সৃজিতা পাবলোকে খুবই ভালোবাসত। পাবলোর বিয়েটা উনি কিছুতেই মেনে নিতে পারেননি, তাই উনি পাবলো দত্তর সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করতে চাইছিলেন। ওনারা লুকিয়ে দেখা করতেন। মালিনী আর পাবলোর মধ্যে যে ঝগড়াটা হচ্ছিল তার কারণও এই সৃজিতা মুখার্জি। মালিনী দেবের স্টেটমেন্ট থেকে জানতে পারি যে মালিনী যখন জানতে পারে ওরা লুকিয়ে দেখা করছে এবং কথাও বলছে, তখন মালিনী নিজেই সৃজিতার সাথে কথা বলতে গিয়েছিল। সৃজিতা তখন মালিনীকে বলেছিল, যদি পাবলোর ভালো চাও তো ওর থেকে সরে যাও। এই বলে মালিনী দত্তের একটা স্টেটমেন্ট জমা করলো অচিন্ত। অচিন্ত বলল, সৃজিতার কাছে মোটিভ এবং অপরচুনিটি দুটোই ছিল। এখন অচিন্ত একটা নতুন নাম উইকনেস লিস্টে জমা করার জন্য অনুমতি চাইল, ভোলা হালদার। নামটা শুনেই সীতারাম গাঙ্গুলি চমকে উঠে অবজেকশন জানালো, কিন্তু তার অবজেকশন ওভার রুল করে দিলেন মহামান্য বিচারক। এছাড়া অচিন্ত ভোলা হালদারের জন্য পুলিশ প্রোটেকশনেরও একটা আবেদন জানালো। সেদিনই রাত্রে অন্ধকারে ভীম সর্দার ভোলা হালদারের ঘরে ঢুকে তার চুলের একটা স্যাম্পেল জোগাড় করে নিয়ে এলো। পরদিন সকালে আবার কোর্টে যাবার আগে তার নিচের তলার ভাড়াটিয়ার ছেলে বান্টির কাছ থেকে সেই জিডিটা নিয়ে নিল অচিন্ত। এখানেই জিডিটা নিরাপদে ছিল। কোর্টে গিয়ে অচিন্ত দেবনাথ দত্তকে উইকনেস বক্সে ডেকে নিল এবং জিজ্ঞেস করলো তার নাম, তারা কয় ভাই বোন। দেবনাথ বাবু জানালেন তারা 4 ভাই বোন, দেবনাথ দত্ত, সোমনাথ দত্ত, বাণী সেন এবং ইরা দত্ত। অচিন্ত জিজ্ঞেস করলো, ইরা দেবী এখন কোথায় আছেন? দেবনাথ বাবু বললেন যে মারা গেছেন। অচিন্ত বলল, ক বছর আগে? দেবনাথ বাবু বললেন 27 বছর আগে। অচিন্ত বলল, আর অসিত হালদার? দেবনাথ বাবু বললেন, সে আমাদের ড্রাইভার ভোলা হালদারের ছেলে, সেও একটা অ্যাক্সিডেন্টে মারা যায় বছর 28 আগে। অচিন্ত বলল, অ্যাক্সিডেন্টটা কি আপনাদের বাড়িতেই হয়েছিল? দেবনাথ বাবু বললেন, হ্যাঁ। অচিন্ত বলল, অসিত হালদার আর ইরা দত্তের মধ্যে কি কোনো ভালোবাসার সম্পর্ক ছিল? এই প্রশ্নে দেবনাথ দত্ত প্রচন্ড রেগে যান। এরপর অচিন্ত সেই ভোলা হালদারের জিডিটা বের করে এবং পড়তে শুরু করে। জিডিতে ভোলা হালদার লিখেছেন, দিন 2 আগে ছোট দিদি ইরা অসিতের সাথে আমাদের বাড়ি এসেছিল।
ওরা বিয়ে করার জন্য আমার কাছে অনুমতি চাইছিল, কিন্তু আমি কোনোভাবেই মত দিতে পারিনি। ইরা বলেছিল আমার দাদারা এটা কিছুতেই মেনে নেবে না। আমি বলেছিলাম যে তোমরা মা জননীকে না জানিয়ে কোনো কিছুই করো না। এরপর ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি অপেক্ষা করছিলাম। তখনই একজন এসে খবর দিল যে দত্ত বাড়িতে অসিত সিঁড়ি থেকে পড়ে গিয়েছে আর মাথায় প্রচন্ড চোট পেয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমার ছেলেটাকে ওরা মেরে ফেললো। অচিন্ত বলল, যেদিন অসিত ইরা ওদের সম্পর্কের কথাটা বলতে ওই দত্ত বাড়িতে যান, সেদিনই অসিত হালদার সিঁড়ি থেকে পড়ে মারা যান। জিডিতে ভোলা হালদার তার ছেলের মৃত্যুর জন্য দেবনাথ দত্ত এবং তার ভাই সোমনাথ দত্তকেই দায়ী করেছেন। সীতারাম গাঙ্গুলি অবজেকশন জানিয়ে বলল, আন্ডার সেকশন 172 জেনারেল ডায়েরি ইজ নট অ্যাডমিনিসেবল ইন কোর্ট অ্যাজ এভিডেন্স। অচিন্ত বলল, পাবলো দত্ত, ইরা দত্ত এবং অসিত হালদারের বায়োলজিক্যাল সন্তান। ভোলা হালদার পাবলোর ঠাকুরদা। এই বলে অচিন্ত একটা ভোলা হালদারের ডিএনএ রিপোর্ট আর মালিনী দত্তর গর্ভে যে সন্তান রয়েছে তার প্রি অ্যাডাল্ট ডিএ রিপোর্ট বের করে আর সেটা জমা করে বলল, দেখুন এটা ম্যাচড। এই কথা শুনেই কোর্টরুমে নানান গুঞ্জন শুনতে পাওয়া গেল। বিচারক মিডিয়াকে অর্ডার দিলেন যে যতক্ষণ না কোর্ট পারমিশন দিচ্ছেন ততক্ষণ কোনো আপডেট বাইরে দেওয়া যাবে না। মিডিয়াকে অফিসিয়ালি ব্লক করে দেন বিচারক। আর এর সাথে বিচারক বলেন যে আজ থেকে পরিবারের লোকজন ছাড়া বাইরের লোককে কোর্টের ভিতরে থাকতে দেওয়া যাবে না। তাই বাইরের লোকজনদেরকে সব সেখান থেকে বাইরে চলে যেতে বলল। এরপর অচিন্ত পাবলো দত্তর মা অভয়া দত্তকে ডেকে নিল। অভয়া দেবী বললেন, এই একটা ছত্তি ঢাকার জন্য এত ভয়, এত কাণ্ড। অচিন্ত জানতে চাইল যে পাবলো কি ইউকে সিটিজেন। অভয়া দেবী বললেন, অসিত মারা যাবার পর ইরা একদম চুপ করে যায়, মালিনীর মতোই। কিছুদিন পর আমরা জানতে পারি যে ও প্রেগনেন্ট, কিন্তু প্রেগনেন্সি রিস্কি ছিল, অ্যাডমিশন করা যাবে না। তখন আমি আর সোমনাথ আর ইরা রাতারাতি লন্ডনে চলে যাই। লন্ডনেই পাবলোর জন্ম হয়, কিন্তু এক্সেসিভ ব্লিডিং এর জন্য ডেলিভারির দুদিনের মাথাতেই ইরা মারা যায়। আমি আর সোমনাথ পাবলোকে নিয়ে লন্ডনেই থেকে যাই। আত্মীয়দের বলা হয় সোমনাথ ওখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবসা সেট আপ করবে বলে ওখানে আমরা থাকবো। সত্যিটা শুধু মা, দাদা আর আমার ভাই রুদ্র জানত। তারপর যখন পাবলোর 1 বছর বয়স হলো তখন ওকে আমার আর সোমনাথের সন্তানের পরিচয় দিয়ে আমরা দেশে ফিরে আসি। পাবলো কি এজন্যই দুশ্চিন্তা করছিলেন, রেগে যাচ্ছিলেন? এই খবরটা পাবলোকে জানালো কে? অভয় দেবী বলেন, সৃজিতা। অচিন্ত জানতে চাইলো, আচ্ছা আপনার কি মনে হয় পাবলোর মুখ বন্ধ করার জন্য দত্ত পরিবার ওকে মেরে ফেলতেও পারে? অভয়া দেবী চুপ করে থাকলেন এই প্রশ্নের জন্য, আর এটা বললেন যে আমি সন্তান জন্মে অক্ষম। এরপর অচিন্ত সৃজিতাকে আবার কাঠগড়ায় ডেকে জিজ্ঞেস করলো যে আপনি কি করে জানলেন পাবলো অভয়া দেবী আর সোমনাথ দত্তের সন্তান নয়? তখন সৃজিতা বলল, ওর বাবার কাছ থেকে। ওর বাবা এই দত্ত পরিবারের জেনারেল ফিজিশিয়ান। তিনি জানতেন যে অভয়া দেবী সন্তান জন্ম দিতে অক্ষম। 5 অক্টোবর এটা জানতে পারে সৃজিতা, আর সেদিনই রাত্রেবেলায় পাবলোকে জানিয়ে দেয়। অচিন্ত বলে, ভিডিওতে দেখা যায় যে পার্টির দিন আপনি বেশ রাত করেই পার্টিতে ঢুকেছিলেন। আপনি কি পাবলোর সাথে কথা বলছিলেন? সৃজিতা বলে, হ্যাঁ, সেদিনই পাবলো সকলকে ওর বাবার পরিচয় জানিয়ে দিতে চেয়েছিল। কোনো রকমে ওকে শান্ত করে বুঝিয়ে ঘরে রেখে সৃজিতা সেদিন বাইরে বেরিয়ে এসেছিল। এরই কিছুক্ষণ পর পাখির চিৎকার শুনে আবার সৃজিতা সেখানে ফিরে গিয়ে দেখে যে পাবলো মারা গিয়েছে। অচিন্ত সেই ভিডিওটা আবার চালায়, যেটাতে পার্টি রাতের সমস্ত ফুটেজ আছে। ঠিক তখনই পিছনের বেঞ্চ থেকে দেবনাথ দত্ত বলে ওঠে, আমি পাবলোকে খুন করেছি, আমি কনভিন্স করতে চাই। সীতারাম গাঙ্গুলি রিসেন্স চাইলে বিচারক বললেন যে কেউ কনভিন্স করতে চাইলে রিসেন্স করা যায় না মিস্টার গাঙ্গুলি। কিন্তু সেই সময় অচিন্ত বলে উঠলো যে আমি নতুন উইটনেস ডাকতে চাই, মাই লেডি কনকবালা দত্তকে ডাকতে চাই আমি। দেবনাথ দত্ত চিৎকার করে বললেন, মা কোর্টে আসবে না। তখন বিচারক বললেন, এইভাবে আমার কোর্টে চিৎকার করলে আমি আপনার জন্য জেল দিতে পারি। এরপর তিনি ভয়ে বসে গেলেন। কনকবালা দেবীকে ডাকার জন্য অর্ডার দেওয়া হলো। কনকবালা দেবী উইটনেস বক্সে এলেন। তখন অচিন্ত ভিডিওটি আবার চালালেন।
যেখানে দেখা যাচ্ছে কনকবালা দেবী হুইল চেয়ারে বসে গান গাইছেন আর সৃজিতা তাকে প্রণাম করছে। এই জায়গাটা পজ করে একটু জুম করলো অচিন্ত। দেখা গেল কনকবালা দেবীর জুতোয় রক্তের দাগ। অচিন্ত বলল সেদিন বোধহয় পার্টিতে যাবার তাড়াহুড়োয় উনি জুতোটা বদলাতেই পারেননি। এই বলে জুতোটার ফরেনসিক করার আর্জি জানালো অচিন্ত। এরপর আরেকটি ভিডিও ক্লিপ দেখালো। সেখানে একজন দেবনাথ বাবুকে শরৎ পরিষ্কার হলো কিনা সেটা জিজ্ঞেস করছেন। সেদিন দেবনাথ বাবুর শরৎ বাজানোর কথা ছিল এবং তিনি সেটা পরিষ্কার করতে গিয়েছিলেন। আমরা সবাই জানি যে উনি গ্লাভস পরে শরৎ পরিষ্কার করেন এবং উনি সেটাই করছিলেন যতক্ষণ না পর্যন্ত ওনার মা ওনাকে ফোন করে ডাকলেন। অচিন্ত বলল পার্টির রাতে একই বাড়িতে থাকা সত্ত্বেও পার্টি শুরু হওয়ার আগে কনকবালা দেবী কেন তার ছেলেকে ফোন করে ঘরে ডাকলেন। কনকবালা দেবী বললেন পাবলো ওনাকে তার ঘরে ডেকেছিল আর ওর মার বাবার ফটো দেখিয়ে বলেছিল ঠাম্মি আমি সব জেনে গেছি আর আমি চাই যে আমি সবকিছু আজকে সবাইকে জানিয়ে দেব, ওরা সবাই জানুক আমার বাবা মার আসল পরিচয়। পাবলো বলেছিল যে ও প্রমাণ করতে চায় ভোলা হালদার ওর দাদু ভাই। এই বলে পাবলো কনকবালা দেবীকে প্রণাম করতে গিয়েছিল। ঠিক তখনই কনকবালা দেবী ছুরিটা পাবলোর বুকে বসিয়ে দেয় এবং ফোন করে ছেলে দেবনাথকে ডাকে। দেবনাথ বাবু তো তখন গ্লাভস পরেই ছিলেন, তাই পাবলোর বডিতে আর ছুরিতে কোথাও ফিঙ্গারপ্রিন্ট নেই। উনি ছুরিটাও ভালো করে পরিষ্কার করে ফেলেন। তারপর ঠান্ডা মাথায় মাকে নিয়ে পার্টি করতে চলে যান। আর মালিনী যখন ঘরে আসেন তখন পাবলোর বুকের ছুরি কাঁথাটা দেখে কিছু না জেনে না ভেবে পাবলোর বুক থেকে ওই ছুরিটা টেনে বের করে। ঠিক তখনই পাখি চলে আসে আর দেখে মনে হয় যে মালিনী বুঝি ছুরিটা মেরেছে। এই বলে অচিন্ত আইচ অসিত হালদারের মার্ডার কেসটা রিওপেন করবার আর্জি জানালো। তখন কনকবালা দেবী স্বীকার করলেন যে তিনি অসিত হালদারকেও সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিলেন। কনকবালা দেবী বললেন দত্ত বাড়ি তো শুধু একটা নাম নয়, একটা ঐতিহ্য। মানুষ আমাদের সঙ্গীতের ঈশ্বর মনে করে, অনেক সাধনা করে এটা অর্জন করেছি আমরা। সব শুনে বিচারক ক্লোজিং স্টেটমেন্ট দিতে বললেন সীতারাম গাঙ্গুলিকে। সীতারাম গাঙ্গুলি বলল উনি ভুল করে এগুলো করে ফেলেছেন, তাই ওনার বয়স আর সমাজে ওনার অবস্থান এবং মানসিক পরিস্থিতির কথা মনে করে রায় দেবার আগে যেন একবার কনসিডার করা হয়। এরপর অচিন্ত আইচকে ক্লোজিং স্টেটমেন্ট দিতে বলা হলে সে বলল পৃথিবীতে সবচেয়ে মজবুত জিনিস বোধহয় মেয়েদের কপাল, যেটা কোনো কিছুতেই বদলায় না। একজন মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে যদি দেখে তার বরের স্বভাব রাতারাতি বদলে গিয়েছে, সে ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। সে মনে করে তার একটা বাচ্চা হলেই তার বর তাকে আবার আগের মতোই ভালোবাসে। আসলে সে হাতড়াতে থাকে। এভাবেই সে একদিন বরের হাতে মার খায়, আর এটা না বুঝেই মার খায় যে তার দোষটা কি। মালিনীর শ্বশুরবাড়ির কেউই মালিনীকে মানুষ বলে গণ্যই করত না। অচিন্ত বলে কিছু কিছু জানোয়ার নিজেদের প্রতিপত্তি বজায় রাখতে নিজেদেরই বাচ্চাদের মেরে দেয়। কনকবালা দত্ত ঠিক তাই। আমি ওনাকে মানুষ বলে মানতেই পারছি না। আমরা ছোটবেলায় নিশ্চিন্তে যার কাছে ঘুমোই, যিনি আমাদের লুকিয়ে নাড়ু খাওয়ান, দরকারে এই নিয়ে আমাদের মা বাবাকেও বুকে দেন, যাকে ঠাকুর আর মা দুই মিলিয়ে বানানো হয়েছে, সেই ঠাকুমা কনকবালা দত্ত শুধু পাবলো দত্তকে খুন করেননি, উনি আমাদের ছোটবেলার ভিত নাড়িয়ে দিয়েছেন। তাই আমি আন্ডার সেকশন 302 কনকবালা দত্তের মৃত্যুদণ্ডের আর্জি জানাচ্ছি। এরপর বিচারক রায় দিতে গিয়ে বলেন যে এটা প্রমাণ হয়েছে পাবলো দত্তকে তার ঠাকুমা কনকবালা দেবীই খুন করেছে, আর দেবনাথ দত্ত ওনাকে এভিডেন্স সরাতে সাহায্য করেছেন। তাই কনকবালা দেবীকে কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিল আর দেবনাথ দত্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবং মালিনী দত্ত যে নির্দোষ সেটা প্রমাণ হয়েছে। তাই এখন তিনি ফ্রি, তিনি বাড়ি যেতে পারেন। এইভাবেই প্রথম কেসটি প্রচণ্ড সাহসের উপর ভর করে অ্যাডভোকেট অচিন্ত আইচ জিতে গেল, আর এই প্রথম কেসটি অ্যাডভোকেট সীতারাম গাঙ্গুলি হারলো। তো বন্ধুরা, এইভাবেই অ্যাডভোকেট অচিন্ত আইচ সিরিজ দিয়েও শেষ করা হলো। যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটি। ততদিন পর্যন্ত নমস্কার।